ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব কূটনৈতিক সম্পর্কের পালে নতুন হাওয়া। টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সংস্কার নিয়ে মুখোমুখি বিএনপি এনসিপি, রোজার আগেই নির্বাচন চায় জামায়াত। রোডম্যাপ নিয়ে সন্তুষ্ট নয় বিএনপি, নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টার কথাই চূড়ান্ত। কাল দেশ জুড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের রেল ব্লকেট, দিনভর অবরোধে দুর্ভোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ রাতের ২১ সংবাদে, সাথে আছি আমি সাব্বির আহমেদ। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ETV চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: নব্য আওয়ামী লীগের প্রস্তুতি, দল থেকে বাদ পড়ছেন শেখ হাসিনা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার চাইলে ডিসেম্বরের আগেই নির্বাচন দিতে পারে। অন্যদিকে মাঠ প্রশাসন নিরপেক্ষ নয় দাবি করে এনসিপি বলছে, সংস্কার ছাড়া নির্বাচন নয়। আর আগামী রমজানের আগেই নির্বাচন চায় জামায়াত। বুধবার বিকেলে গুলশানে যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর এসব কথা বলেন রাজনৈতিক দলগুলোর নেতারা। মাহিলা ইসলামের রিপোর্ট। প্রথমবারের মতো ৩ দিনের সফরে বুধবার ভোরে ঢাকায় আসেন ট্রাম্প প্রশাসনের প্রতিনিধি যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। নানা কর্মসূচির ভিড়ে গুলশানে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে বৈঠক করেন রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে। দুপুরে প্রথম বৈঠক করতে আসেন জামায়াতে ইসলামীর আমির। বৈঠক শেষে জামায়াতে আমির বলেন, নির্বাচন, সংস্কার, শুল্ক আরোপ, আওয়ামী লীগের বিচার সহ দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া নির্বাচন ইস্যুতে প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চায় জামাত। তারা শুধু এতটুকু জানতে চেয়েছেন যে আমরা কখন এই নির্বাচনটা অনুষ্ঠান দেখতে চাচ্ছি। আমরা বলছি যে সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই দেশের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মাধ্যমে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। এরপর বৈঠক করে নতুন রাজনৈতিক দল এনসিপি। পরে সাংবাদিকদের দলটির নেতা নাহিদ ইসলাম বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিনিধির সাথে দেশের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়েছে। জানানো হয়েছে, সংস্কার ছাড়া নির্বাচন সম্ভব নয়, আর মাঠ প্রশাসনও নিরপেক্ষ নয়। নির্বাচন বিষয়ে তাদের প্রধান ফোকাস ছিল। প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়, এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায় প্রশাসন আসলে নিশ্চুপ ভূমিকা পালন করছে। আমরা বলেছি যে এই ধরনের একটি প্রশাসন যদি থাকে তাহলে এর আন্ডারে নির্বাচন করাটাও আসলে সম্ভব নয়। ফলে একটি লেভেল প্লেইং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র, পুলিশ আসলে আমাদেরকে নিশ্চিত করতে হবে। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধির দল বৈঠক করেন মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। পরে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সরকার চাইলেই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব। নির্বাচন ডিসেম্বর আগেও হতে পারে। সংস্কারের যে ঐক্যমত হবে সেটা আগামী ১ মাসের মধ্যে শেষ হয়ে যাবে, সনদ হয়ে যাবে। তারপর তার নির্বাচন, তারপর তার সংস্কারের বিষয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। তখন তো নির্বাচন নিয়ে রোডম্যাপ না দেওয়ার কোনো কারণ তো নেই। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সফরে মূলত বাংলাদেশের সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণ, ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপ, রোহিঙ্গা সংকটে সহায়তা এবং মিয়ানমারের পরিস্থিতি সহ ঢাকা ওয়াশিংটন সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হবে। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না দেয় অসন্তুষ্ট বিএনপি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের পরিস্থিতি খারাপের দিকে যাবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপরদিকে সরকারের পক্ষ থেকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার কথাই চূড়ান্ত। মেহেদী হাসানের রিপোর্ট।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠকে বসেন বিএনপির 7 সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা। 2 ঘণ্টার বৈঠক শেষে বিএনপি এবং সরকারের পক্ষ থেকে গণমাধ্যমকে আলাদা আলাদা ব্রিফ করা হয়। মির্জা ফখরুল বলেন, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা, যাতে তারা সন্তুষ্ট নন। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। এটা কোনোভাবেই জুনের বেশি যাবে না, যে কথাই বলুক না কেন। এটা প্রধান উপদেষ্টার অঙ্গীকার পুরা জাতির প্রতি, রিপিটেডলি উনি বলেছেন কোনো অবস্থাতেই জুন অতিক্রম করা হবে না। সরকার বলছে সংস্কার প্রস্তাব নিয়ে অনেকটাই একমত বিএনপি, তবে কিছুটা ভিন্ন সুর মির্জা ফখরুলের কথায়। যে বিষয়গুলোতে ঐকমত্য হবে সব দলগুলোর, সংসদ দলগুলোর, সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা, এবং তারপরে সেটার উপর ভিত্তি করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতে পারি, এবং বাকি সংস্কার যেগুলো আমরা একমত হব সেটা আমরা অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলো যারা নির্বাচিত হয়ে আসবেন তারা সেগুলোকে বাস্তবায়িত করার ব্যবস্থা নেবেন। তারা বলেছেন যে তারা এই 2-3 দিনের মধ্যে ঐক্যমত কমিশনের সাথে মিটিংয়ে বসছে এবং অধিকাংশ সংস্কার প্রস্তাবের সাথে তারা ঐক্যমত পোষণ করে এবং জুলাই চার্টার খুব দ্রুত প্রণীত হয়ে যাবে, এটা তারাও আমাদেরকে আশ্বাস দিয়েছে। আমাদের কাছে মনে হয়েছে বিএনপি সংস্কারের ব্যাপারে অত্যন্ত আন্তরিক। তারা কথা বলেন দেশের বর্তমান পরিস্থিতি ও বিচার নিয়ে। দেশের যে অবস্থা তাতে করে আমরা বিশ্বাস করি এখানে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে। বিচারের যে দাবি, এটা তো এই গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান আকাঙ্ক্ষা আছে। তা আমরা যদি কোনো বিচার না করে যাই, কোনো বিচার না করে আমরা যদি ইলেকশন দিই, আমরা মানুষের কাছে এবং নিজের কাছে জবাব দেব কিভাবে? বিএনপির পরবর্তী পদক্ষেপ কি হবে তা দলীয় ফোরামে আলোচনা করে জানানো হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল। আমরা আবার আপনাদের সামনে আসব। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে আগামী ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্য ধরে কমিশন প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে এ কথা তিনি বলেন। নির্বাচনের প্রাক প্রস্তুতিমূলক কাজগুলো গুছিয়ে জুন জুলাই কর্মপরিকল্পনা প্রকাশ করবে কমিশন। এছাড়াও অক্টোবরের আগেই রাজনৈতিক দলসহ অংশীজনের সঙ্গে মত বিনিময় করা হবে বলে জানান ইসি আনোয়ারুল ইসলাম সরকার। তবে ত্রয়োদশ নির্বাচনের দিনক্ষণ এখনও ঠিক হয়নি বলে জানিয়েছেন তিনি। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে মন্তব্য করেন এই কমিশনার। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর দুঃসময়ে শাসনভার গ্রহণ ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ায় টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় নাম এসেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। আর এ তালিকায় নাম থাকায় ডক্টর ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। ডক্টর ইউনূসকে কেবল তার অতীত অবদানের জন্যই নয়, বরং বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন এবং নাগরিক স্বাধীনতা সমুন্নত রাখার বর্তমান প্রচেষ্টার জন্য স্বীকৃতি দিয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ সাময়িকী টাইম ম্যাগাজিন। অভূতপূর্ব এক আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশে গণতন্ত্র ও রাজনৈতিক সংস্কারের জন্য ছাত্র জনতার অনুরোধে বাংলাদেশের দায়ভার গ্রহণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এরপর থেকে দেশ পুনর্গঠনে অর্থনীতি, রাজনৈতিক এবং বিভিন্ন সংস্কার কার্যক্রম শুরু করেন এই নোবেলজয়ী অর্থনীতিবিদ। প্রধান উপদেষ্টার প্রচেষ্টায় জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফর করে রোহিঙ্গা ইস্যু পর্যালোচনা করেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রচেষ্টায় রোহিঙ্গা প্রত্যাবর্তনে আগ্রহ দেখায় মিয়ানমারের জান্তা সরকারও। এছাড়া চীন বাংলাদেশ সম্পর্ক উন্নয়ন ও বাংলাদেশে নতুন বিনিয়োগ, মার্কিন শুল্ক নীতি, ভারত বাংলাদেশ কূটনীতিক বিষয়গুলোতে তার বলিষ্ঠ নেতৃত্বে শক্তিশালী অবস্থান নেয় বাংলাদেশ। টাইম ম্যাগাজিনে প্রকাশিত বার্তায় সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন বলেন, কয়েক দশক আগে ডক্টর ইউনূস ক্ষুদ্র ঋণের মাধ্যমে সবচেয়ে প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নের জন্য বাংলাদেশে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মাধ্যমে লাখ লাখ মানুষের ব্যবসা ও কর্মসংস্থানের ব্যবস্থা করেন। আরও বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস দেশের কঠিন সময়ে দায়িত্ব গ্রহণের মাধ্যমে মানবাধিকার পুনরুদ্ধার করে ন্যায়সঙ্গত মুক্ত সমাজ গড়ে তুলেছেন।
টাইম ম্যাগাজিনের বিশ্ব নেতাদের তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরপরই নাম রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। নাইম আহমেদ, 21 টেলিভিশন। দল থেকে শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নেতাদের বাদ দিয়ে নব্য আওয়ামী লীগ গঠনের পরিকল্পনা চলছে বলে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে এক প্রতিবেদনে বলা হয়েছে। বুধবার প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগের পরিচিত কিছু নেতা নেত্রীকে সামনে রেখে নব্য আওয়ামী লীগ বা তথাকথিত পরিচ্ছন্ন আওয়ামী লীগকে বাজারে আনার পরিকল্পনা বেশ এগিয়েছে। আনন্দবাজারের রিপোর্টে আরও বলা হয়েছে, ভারতীয় কূটনীতিকদের একাংশ মনে করেন হাসিনাকে বাদ দিয়ে নব্য আওয়ামী লীগ গঠিত হলে দিল্লির পক্ষে তা সুখকর হবে না, কারণ এই পরিকল্পনায় যেসব আওয়ামী লীগ নেতা নেত্রীর নাম উঠে আসছে তাদের ভাবমূর্তি আদৌ পরিচ্ছন্ন নয়। তার উপর পাকিস্তান ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রয়েছে কয়েকজনের। কাল দেশ জুড়ে রেল ব্লকের ঘোষণা দিয়েছেন আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এর আগে 6 দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের 7 রাস্তা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা। এতে সড়কে তীব্র যানজট দেখা দিলে ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। বিস্তারিত জানাচ্ছেন আরেফিন শাওন। ক্রাফটদের পদোন্নতির প্রতিবাদ ও উচ্চশিক্ষা সহ আরও বেশ কিছু দাবি নিয়ে দিনভর ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের এই রাস্তা অবরোধ। বিতর্কিতভাবে নিয়োগ হয়েছে, তারা এসে আমাদেরকে ঠিকমতো ক্লাস করাচ্ছে না। ক্রাফট ইনস্ট্রাক্টরদের জুনিয়র ইনস্ট্রাক্টর করার যে পায়তারা চলছে, এই পায়তারাটা যেন বন্ধ করা হয়। কিন্তু হাইকোর্ট আমাদের এই আন্দোলনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পক্ষে রায় দিয়েছে। আমরা যখনই উচ্চশিক্ষার জন্য যাব, আমরা একটিমাত্র সরকারি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাচ্ছি, সেটি হচ্ছে ডুয়েট। আমাদের লাখো শিক্ষার্থী তো সেখানে সংকলন হয়ই না। বুধবার সকাল 10টার দিকে রাস্তা অবরোধের ফলে 7 রাস্তা ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজটের। আটকে যাওয়া মানুষ ও যান চালকেরা জানান তাদের ক্ষোভের কথা। বললাম যে তোমরা হাফ রাস্তা আটকাও, হাফ রাস্তা আমাদের ছাড়ো। সাধারণ মানুষকে এভাবে আটকায় তো লাভ নেই। আমরাও ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, যার যা যোগ্যতা দিয়ে অর্জন করতে হবে। আমরা তো প্রায় 1.5 ঘন্টার মতন এখানে বসে আছি। আমরা ছাত্রদের বললাম যে তোমরা যে আটকা রাখছো, তোমাদের এইটা কি? যে অসুস্থ মানুষ আমি বসে আছি, আমাদের হয়তো মৃত্যু হতে পারে, কিন্তু তাদের তো সেটা বোঝা উচিত। দুর্ভোগ হচ্ছে না, আর দিন খাওয়া নাই দাওয়া নাই, আর সকাল 10টার দিন বই রয়েছি। তবে শিক্ষার্থীদের দাবি, অ্যাম্বুলেন্স ও অসুস্থ রোগীদের যাওয়ার ব্যবস্থা করেছেন তারা। আমরা অসুস্থ রোগী যারা আছে, অ্যাম্বুলেন্স যারা আছে, সুস্থতার কথা যখনই জানছি তাদেরকে আমরা বের করে দিচ্ছি। দিন শেষে রাস্তা ছেড়ে দিয়ে 6 দফা দাবিতে বৃহস্পতিবার দেশ জুড়ে রেল অবরোধের কর্মসূচি দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। আগামীকাল আমাদের অসহযোগ আন্দোলন এবং আগামীকাল আমরা সারা দেশব্যাপী রেল ব্লকেট ঘোষণা করলাম। আরেফিন শাওন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে হাইকোর্টের নির্দেশনা প্রত্যাহার সহ 6 দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানেও সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে যানজটে নাকাল হতে হয় পথচারীদের। প্রতিনিধিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সকাল 10:30 থেকে 12:30 পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে বেশ কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। সকালে খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কাছে রেল লাইনের উপর বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে খুলনা থেকে দেশের রেল চলাচল সাময়িক বন্ধ থাকে। ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে দক্ষিণ সুরমার চন্তিপুল পলিটেকনিক শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। এ সময় রাস্তার দুই পাশে তীব্র যানজট দেখা দেয়। ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় 1 ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় দ্রুত 6 দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান বক্তারা। অভিন্ন দাবিতে ঠাকুরগাঁও শহরের বিসিক শিল্পনগরী এলাকায় প্রায় 3 ঘন্টা সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। যশোর মনিহার এলাকায় মহাসড়ক অবরোধ করায় যানজটে নাকাল হয় সাধারণ মানুষ। কুষ্টিয়ার মজমপুর গেটে সড়ক অবরোধ করে দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেয় শিক্ষার্থীরা। এছাড়া আশুলিয়া, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন স্থানে 6 দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
সামার ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। মানিকগঞ্জে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মোটিফ তৈরির কাজে যুক্ত থাকার কারণে তার বাড়িতে আগুন দেওয়া হয়। এই ঘটনায় পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান শিল্পী মানবেন্দ্র ঘোষ। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। মানিকগঞ্জ প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার রাত 3:30 মানিকগঞ্জের গড়পাড়া বাজার এলাকার মানবেন্দ্র ঘোষের বাড়িতে দেয়া হয় আগুন। পুড়ে যায় পুরো বাড়ি। ধারণা করা হয় ঢাকায় বর্ষবরণে আনন্দ শোভাযাত্রায় শেখ হাসিনার মুখের আদলে ফ্যাসিস্ট হাসিনার মোটিফ তৈরির কাজে যুক্ত থাকায় বাড়িতে আগুন দেয়া হয়। তবে চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ জানান তিনি কেবল বাঘের মোটিফ তৈরি করেছিলেন। আমি বাঘের দায়িত্বে ছিলাম। আমার দায়িত্ব ছিল যে এটাকে সঠিকভাবে সম্পাদন করতে হবে, শেষ করতে হবে। পরিবারের লোকজন আছেন, তারা তো আসলে একটা সেফটির কথা চিন্তা করবেন, তাই না? এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান এলাকাবাসী। আমরা সুষ্ঠু একটা বিচার চাই এবং আমাদের বাড়ির এবং আমাদের বাড়িতে যে লোকজন আছে তাদের জীবনের জন্য কোনো সমস্যা না হয়, তাদের নিরাপত্তা চাই। যদি কোনো ধরনের কোনো সহযোগিতা, সব ব্যাপারে আমরা তার পাশে থাকবো। আজকে আমার বাড়িতে এই ঘটনা ঘটাইছে, কালকে আর বাড়িতে ঘটাইব না, তার কোনো শিওর নাই। পুলিশ জানায় তদন্ত করে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে। আমরা অনেকগুলো প্রাথমিক ধারণা নিয়ে কাজ করছি। আসলে আমরা কাজগুলোর তদন্তে আমাদের প্রকৃত বিষয়টা বের হয়ে আসবে, যে আসলে কারা ঘটিয়েছে, কিভাবে ঘটিয়েছে এবং তাদের উদ্দেশ্যটা কী ছিল। ক্ষতিগ্রস্তদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলে জানান জেলা প্রশাসক। পুলিশ বাহিনীর সিআইডির সদস্যবৃন্দ এখানে উপস্থিত আছেন, ওনারা তদন্ত করে দেখতেছেন এই বিষয়গুলো। পাশাপাশি আমাদের সরকারের তরফ থেকে তাৎক্ষণিকভাবে আমরা সামান্য কিছু আর্থিক সাহায্য এখানে প্রদান করেছি। চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছাত্র ছিলেন। প্রতি বছরই তিনি নববর্ষের বিভিন্ন মোটিফ তৈরি করেন। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার মোটিফ শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেওয়ায় প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক শিক্ষার্থীরা। বৈরী আবহাওয়া উপেক্ষা করে বুধবার দুপুরে অনুষদে মানববন্ধনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জগন্নাথ হলের প্রভোস্ট শিল্পী দেবাশিস পল, সহকারী প্রক্টর ইসরাফিল খান সহ শিক্ষক শিক্ষার্থীরা। তারা বলেন, ফ্যাসিস্টের মোটিফে আগুন ও শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন একই সূত্রে গাঁথা। এ সময় ক্ষতিপূরণ সহ আগুন সন্ত্রাসীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা। আগামীকাল সকালে টিএসসিতে বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। গোপনে আপনারা মানবেন্দ্র ঘোষের বাড়িতে আক্রমণ করেছেন, আগুন জ্বালিয়েছেন, ঘুমন্ত মানুষকে পুড়িয়ে মারা হত্যা করার ষড়যন্ত্র করেছেন। সেই উদ্দেশ্যে আপনারা আগুন দিয়েছেন। কিন্তু সাবধান করে দিচ্ছি, আমরা সবাই মানবেন্দ্র ঘোষের মতো লড়ে যাব, লড়ছি। আমরা কখনোই থেমে থাকবো না, আগেও থেমে থাকিনি, এখনো থেমে থাকবো না। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। সয়াবিন তেলের দাম বাড়িয়ে ভোক্তার পকেটে হাত দিয়েছে সরকার, বলছেন অর্থনীতিবিদরা। আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে দেশে ফেরাতে বিচারিক আদালতের নির্দেশ মেনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহযোগিতা চাওয়া হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুপুরে রাজধানীতে দুদক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। এ সময় তিনি বলেন, রাজধানীর গুলশান এলাকায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ঘুষ হিসেবে ফ্ল্যাট নেয়ার অভিযোগে মামলা করেছে দুদক। টিউলিপ সিদ্দিক ছাড়াও মামলায় আরও 2 জনকে আসামি করা হয়েছে। তারা হলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মোহাম্মদ খাসরুজ্জামান এবং সাবেক সহকারী আইন উপদেষ্টা সর্দার মোশাররফ হোসেন। শুধু তিনি নন, যে কোনো আসামির ক্ষেত্রে তিনি যদি নির্ধারিত তারিখে বিজ্ঞ আদালতে যদি হাজির না হন, তাহলে কিন্তু ফৌজদারি কার্যবিধি আইন এবং ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1958 সুনির্দিষ্টভাবে বলা আছে কি করণীয়। বিজ্ঞ আদালত যেভাবে আমাদেরকে নির্দেশনা দিবেন, সেভাবেই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাগেরহাটের বর্তমান এসপি তৌহিদুল আরিফের বিরুদ্ধে 10 কোটি টাকার বেশি দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম সারওয়ার হোসেন।
বুধবার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এই আবেদন করেন তিনি। আবেদনে উল্লেখ করা অভিযোগগুলোর মধ্যে রয়েছে স্বাস্থ্য বিধান সামগ্রী ও দ্রব্যাদি ক্রয়ে ৪৫ লাখ টাকার দুর্নীতি, রেশন সামগ্রী ক্রয় সংক্রান্ত দরপত্রে কোটি টাকারও বেশি দুর্নীতি ও ৫০ লাখ টাকা চাঁদা আদায়, ঔষধ ক্রয়ে ১৫ লাখ টাকা এবং মোটর যান যন্ত্রাংশ কেনায় ৪৫ লাখ টাকা আত্মসাৎ। এ সময় ব্যারিস্টার এম সারোয়ার জানান, ৫ অগাস্টের পর বাগেরহাটের এসপি হিসেবে যুক্ত হয়েই বেপরোয়াভাবে দুর্নীতি শুরু করেন এই এসপি। সার্বিক এসপির বিরুদ্ধে যদি এরকম অভিযোগ হয় তাহলে বাংলাদেশের মানুষ কোথাও সেবা পাবে না। আপনাদের মাধ্যমে আমি সবাইকে একটা মেসেজ দিতে চাই, সেইটা হলো যেখানে দুর্নীতি আপনারা সরাসরি দুদকে আবেদন করেন, আর সরাসরি যদি দুর্নীতি আবেদন না করেন আমাদের কাছে আসেন, আমরা আপনাদের পক্ষে আবেদনের ব্যবস্থা করব। রাজস্ব বাড়ানোর অজুহাতে ভোক্তাদের পকেটে হাত দিল সরকার। অর্থনীতিবিদরা বলছেন, আইএমএফের চাপেই ভোক্তার পকেটে ছুরি চালানো হলো। ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির কারণে মূল্যস্ফীতি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তাদের। আর বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে ভোজ্য তেলের দাম বাড়ানো সঠিক হয়নি। বাজারে গড়ে ওঠা সিন্ডিকেট ভেঙে দেওয়ার পরামর্শ তাদের। বিস্তারিত সাদিয়া লাবনীর রিপোর্টে। ভোজ্য তেলের উপর ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হয়েছে গত ৩১ মার্চ। তারপর থেকেই তেলের দাম বাড়াতে চাপ দিচ্ছিলেন আমদানিকারক ও মিল মালিকরা। শেষ পর্যন্ত ব্যবসায়ীদের চাপ এসে পড়ল ভোক্তার কাঁধে। রাজস্ব আদায় বাড়ানোর অজুহাতে ভ্যাট অব্যাহতির মেয়াদ না বাড়িয়ে ভোক্তার পকেটে হাত দিল সরকার। বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে বাড়ল ১৪ টাকা, যা কার্যকর হয়েছে তাৎক্ষণিকভাবেই। তবে তাৎক্ষণিকভাবে এই দাম কার্যকরের সিদ্ধান্ত নিয়ে দ্বিমত প্রকাশ করলেন এনবিআর এর সাবেক এই চেয়ারম্যান। বাজারে যে মাল বিক্রি হবে তার সাথে জড়িত হচ্ছে কবে এই মালটা আনা হয়েছিল, কত টাকা দামে আনা হয়েছিল, তার উপরে আজকেই যদি আমি দাম বাড়াই তাহলে সে কোথার থেকে সে এটা শুরু করবে। আজকেই সে খুচরো বাজারে এই দাম কেন দেবে? কারণ সে তো মাল সাপ্লাই দিয়েছে আগের রেটে। দাম বৃদ্ধির এই সিদ্ধান্তে আসলে লাভবান হলো কে, এই প্রশ্নও রেখেছেন তিনি। ট্যারিফটা ওনার সরকার আবার ইম্পোজ করছেন। হ্যাঁ, এতদিন বন্ধ ছিল, তো তখনই একটা প্রশ্ন ওঠে, আবার ইম্পোজ করছেন যে এটা কি ব্যবসায়ীর স্বার্থে করছেন না জনগণের স্বার্থে করছেন? অর্থনীতিবিদরা বলছেন, ভোজ্য তেলের এই মূল্য বৃদ্ধি মূল্যস্ফীতিকে আরো উস্কে দেবে। বেকায়দায় পড়বেন সাধারণ ভোক্তারা। এই অবস্থায় বিশেষ করে ভোক্তাদের পকেটে ছুরি চালানো, আমি বলবো যে ছুরি চালানোটা কোনোভাবেই মনে হয় যে এটা সমীচীন হয়নি। ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙার পরামর্শ দেন তারা। সরকার জনগণের প্রতি একটা দায়িত্ব রয়ে গেছে। ৪-৫টা যে আমদানিকারক আছে তারাই সব এই বাজারটা নিয়ন্ত্রণ করে। সাদিয়া লাবনী, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে সরকারিভাবে দাম বাড়ানোর পর স্বাভাবিক হতে শুরু করেছে সয়াবিন তেলের সরবরাহ। তবে ১ লিটারের বোতল এখনও কম। দাম বাড়ানোর জন্যই এতদিন কোম্পানিগুলো সরবরাহ সীমিত করে রেখেছিল বলে জানিয়েছেন ডিলার ও বিক্রেতারা। বাড়তি দামে ক্ষুব্ধ ক্রেতারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। রাজধানীর অন্যতম পাইকারি বাজার কারওয়ান বাজারে এই ডিলারের দোকানে একের পর এক সয়াবিন তেল আনা হচ্ছে। ডিলাররা বলছেন, দাম বাড়ানোর পর মিল থেকে সয়াবিন তেলের সরবরাহ বেড়েছে। মাল বন্ধ ছিল, কোম্পানি দাম দরের কারণে কোম্পানি মাল দেয় না। আমরা তো কোম্পানি মাল না দিলে আমরা তো কিছু বলতে পারি। এখন ১ লিটারের সয়াবিন তেলের বোতল বিক্রি হচ্ছে ১৮৯ টাকায়। তবে ১ লিটার বোতলের সরবরাহ কম, সরবরাহ বেড়েছে ৫ লিটারের। ৮৫০ টাকা বিক্রি ছিল, ৫২ টাকা রেট ছিল। এখন কথা আপনার ৯২২ টাকা রেট, আমরা ৯২০ টাকা ব্যস্ত হবে। আজকে কোম্পানি যখন বইলা গেছে আপনাদের ৯০০ টাকা কিনা ৯১০ টাকা গায়ে রেট, তাহলে আমরা ব্যস্ত হবো ৯১০ টাকা। সয়াবিন তেলের দাম বাড়ানোয় ক্ষুব্ধ ক্রেতারা। আপনি বা আপনার সরকার যেই বলুক ওটাই আমার কিনতে হবে। আমাকে কেউ ১ টাকাও কম দেবে না বা ২ টাকাও কম দেবে না। এখন কিনছি ৮৫০ টাকা দিয়ে কিনতাম, এখন ৯১০ টাকা দিয়ে কিনছি। তবে খোলা সয়াবিন তেলের দাম কমেছে। আগে তো নিতাম ১৬৫ করে, এখন ১৫০ টাকা নিল। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কারোপ নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। শুল্ক সংশ্লিষ্ট ইউএসটিআর এর সঙ্গে বাণিজ্য ঘাটতি ও শুল্ক হ্রাস নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে।
সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের আয়োজনে মত বিনিময় সভায় যোগ দেন বাণিজ্য উপদেষ্টা। রেখে যায় আপনারা জেনে খুশি হবেন। সমসাময়িক বিষয় নিয়ে কথাবার্তায় উঠে আসে অতীত সরকারের রেখে যাওয়া বৈদেশিক ঋণের 50,000 কোটি টাকা দায় পরিশোধের তথ্য। প্রায় 50,000 কোটি টাকার উপরে রাষ্ট্রীয় দায় অলরেডি আমাদের বৈদেশিক দায় আমরা পরিশোধ করেছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে $6 বিলিয়ন বাণিজ্য ঘাটতি উল্লেখ করে উপদেষ্টা জানান, আগামী সপ্তাহে শুল্ক সংক্রান্ত বিষয় আলাপ করতে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র যাচ্ছেন। আমাদের রপ্তানি বেশি, আমদানি কম, এর মধ্যে যুক্তরাষ্ট্র একটা অন্যতম দেশ এবং যুক্তরাষ্ট্র ক্রেতা হিসেবে আমাদের একক বৃহত্তম দেশ। সো আমাদের জন্য বিষয়টা ডেফিনেটলি চিন্তা। তো আমাদেরকে যদি অতিরিক্ত শুল্ক আরোপ করা হয় অন্য কোনো প্রতিযোগী দেশের থেকে, তাহলে বেশি মূল্যের পণ্য, কম দামের মূল্যের পণ্য তাদেরকে বেশি দাম দিয়ে কিনতে হবে। সো নিশ্চয়ই তারাও এই জিনিসটা উপলব্ধি করেন। সো আমরা আশা করি সামগ্রিকভাবে তাদেরকে বোঝাতে সক্ষম হব, তবে অবশ্যই তাদের নীতির উপরে তো আমাদের কোনো হাত নেই। দেশের স্বার্থেই ভারত, পাকিস্তান, চীন সহ যে কোনো দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রাখার কথাও জানান উপদেষ্টা। টু ট্রেড উইথ পাকিস্তান আই হ্যাভ অ্যাবসলিউটলি নো প্রবলেম, টু ট্রেড উইথ ইন্ডিয়া আই হ্যাভ অ্যাবসলিউটলি নো প্রবলেম, টু ট্রেড উইথ চায়না এভরিবডি ইজ ওয়েলকাম। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। রপ্তানিতে চীনা পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপের কারণে চীনে বেশ কয়েকটি কোম্পানির উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে। এসব কোম্পানিকে বাংলাদেশে নিয়ে এসে উৎপাদন করে রপ্তানির সুবর্ণ সুযোগ রয়েছে বলে মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। এতে অর্থনৈতিকভাবে লাভের পাশাপাশি ম্যানেজমেন্ট দক্ষতা ও নেটওয়ার্ক বাড়বে বলে আশা করেন তারা। এজন্য যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বিদ্যমান টিকফা চুক্তি বাস্তবায়নেরও তাগিদ দেন তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। চীন যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি শুল্ক আরোপের কারণে টালমাটাল বিশ্ব অর্থনীতি। তবে বিষয়টি বাংলাদেশের জন্য যেমন সুযোগ তেমনি চ্যালেঞ্জও, বলছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। এই বাণিজ্য যুদ্ধ যতদিন চীন শক্তিশালী রয়েছে ততদিন পর্যন্ত এটা চলবে। এ অবস্থায় চীনের হালকা শিল্প আরও ভারী শিল্পের দিকে যাবে। এতে বেশ কয়েকটি চীনা কোম্পানির উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে। আর এসব কোম্পানির মেশিনারি জেনে বাংলাদেশে রিলোকেশন করার পরামর্শ দেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। মেশিনারি থেকে শুরু করে একদম কটন পর্যন্ত, এর মধ্যে যে ফেব্রিক এবং অ্যাক্সেসরি অনেক কিছু চায়না থেকে আমরা আনি। তো এখন ওই কোম্পানিগুলো যারা প্রডিউস করে এখানে তুলা বাদে অন্য যা কিছু হয় সেগুলো তো বাংলাদেশ শিপ করে নিয়ে যাবে। তাদেরকে ইন্টেন্সিভাইজ করতে হবে, সরকারকে জমি দিতে হবে, আর্থিক সহযোগিতা দিতে হবে। এইসব কোম্পানির উৎপাদিত পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানিতে বিশেষ সুযোগ নিতে টিকফা চুক্তির বাস্তবায়ন চান অর্থনীতিবিদরা। বাংলাদেশের সঙ্গে কিন্তু একটা ডিরেক্ট কানেকশন আছে, ওইটাকে আমাদের এখন ব্যবহার করতে হবে এবং এই টিকফাটাকে সহজেই ব্যবহার করা যায়। আমেরিকার পণ্য যদি ওদের 20% প্রোডাক্ট কন্ট্রিবিউশন থাকে তাহলে সেটা 10%। তো সেক্ষেত্রে আমরা যদি আমেরিকান তুলা ইম্পোর্ট করি আমাদের বেলায় সেটা 10% হওয়া উচিত। এটা আমাদেরকে ডায়লগ করতে হবে। গত বছর চীন থেকে যুক্তরাষ্ট্রে আমদানি হয়েছে $440 বিলিয়ন মূল্যের পণ্য, আর যুক্তরাষ্ট্র থেকে চীন পণ্য আমদানি করেছে $145 বিলিয়ন মূল্যের। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। নিয়ম মেনে ভবন নির্মাণ না করায় রাজধানীর ড্যামরায় দুটি নির্মাণাধীন ভবনে অভিযান চালায় রাজুক। এ সময় তারা ভবনের বর্ধিত অংশ ভেঙে ফেলার পাশাপাশি করে আর্থিক জরিমানাও। রাজুকের কোনো কর্মকর্তা ভবন নির্মাণে অনৈতিক সুবিধা দিলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি করা হয়। সময় মাহাতাব মিনহাজের প্রতিবেদন। খনিকালয় নামের এই বহুতল ভবনের কাজ প্রায় শেষের দিকে। তবে অভিযোগ, ভবন নির্মাণের সময় রাজুকের নকশা ও বিধিনিষেধ মানা হয়নি। ফলে অভিযান চালায় রাজুক, ভেঙে ফেলা হয় কিছু অংশ, করা হয় জরিমানা। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, 10 তলার অনুমোদন থাকলেও ভবনটিতে করা হয় 11 তলা। পাশের ভবন থেকে যে পরিমাণ দূরত্ব রেখে ভবন তৈরির নির্দেশনা রয়েছে মানা হয়নি সেটিও। এই ভবনটি 10 তলার জায়গায় 11 তলার মতো উপরে একটা ছাদ ওনারা দিয়েছে, এটা দেখা যাচ্ছে। এর পাশের বিল্ডিংয়ে উনিও রাস্তা দখল করেছেন, আর এর আগে যেটা নির্মাণাধীন মাত্র শুরু করেছেন, ওনাদের যে পিলারগুলো আছে আমরা এটা কেটে দিয়েছি। তবে নিজেদের কোনো অপরাধ স্বীকার করতে নারাজ ভবন মালিকরা, উল্টো সব দোষ চাপান রাজুকের উপর। এর আগে যারা রাজুক থেকে আসছে তারা বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে মানুষকে বিল্ডিং করার জন্য উদ্বুদ্ধ করে গেছে এবং তাদের নির্মাণ অনুযায়ী ফলো করে তারা বিল্ডিংটা করছে। তাদের কি হবে স্যার, এটা বলেন। আমাদেরকে কোনো নোটিশও দেওয়া হয় নাই। আমি ইন্সপেক্টর সাহেবের সাথে ঈদের আগে কথা বলছি, আমি বলছি আমি নকশা নিয়ে আপনার সাথে দেখা করব,
এই যে আজকে যে ভাঙতেছে এটার কোনো কিছুই আমি জানি না। রাজুক বলছে বাসযোগ্য নগরী গড়ে তুলতে চলমান থাকবে এমন অভিযান। রাজুকের কারো যোগ সাজসে কোথাও নিয়মের ব্যত্যয় হলে তাকেও আইনের আওতায় আনার হুঁশিয়ারি দেওয়া হয়। জনগণের কি অভিযোগ আছে সেটা আমরা আমলে নিব, সেই সাথে ওনারা কি ধরনের অপরাধ সংগঠন করেছেন সেটা আমলে নিব এবং এটার মাঝামাঝি একটা ব্যবস্থা আমরা সেটা করতে যাচ্ছি। একই অপরাধে ভবনটির পাশের আরেকটি নির্মাণাধীন ভবনও ভাঙা হয়। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। হামাসকে আরও শক্তিশালী আঘাত করার হুঁশিয়ারি নেতানিয়াহুর, গাজায় দুর্দশা বন্ধের আহ্বান ম্যাক্রো। আমন্ত্রণ আবারও রাতের 21 সংবাদে। ডাকসু নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, জাতীয় নির্বাচনের আগেই রাজনৈতিক লেজুর বৃত্তি থেকে বের হয়ে ডাকসু নির্বাচন জরুরি। জুলাই আন্দোলনের কমিটমেন্ট হচ্ছে এই ছাত্র সংসদ নির্বাচন। প্রশাসনের দেওয়া রোডম্যাপকে লোক দেখানো মন্তব্য করে জুনের মধ্যে নির্বাচন দেয়া না হলে আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে। ফিলিস্তিনি গণহত্যা বন্ধ করতে বিশ্ব নেতাদের এক হওয়ার আহ্বান জানিয়েছেন বুয়েট ফিজিক্স অ্যালামনাই অ্যাসোসিয়েশন ফ্যাব। কেন্দ্রীয় শহীদ মিনারে ইসরায়েলের হামলা, বর্বরতা, হত্যাকাণ্ডের প্রতিবাদে কর্মসূচিতে বক্তারা বলেন, গাজায় ইসরায়েলি হামলায় হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে জঘন্য ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে, যা মানবাধিকার লঙ্ঘন। কর্মসূচিতে অংশ নেন ফ্যাবের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ হামিদুর রহমান খান, সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম খান সহ অন্যান্যরা। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে এক বাংলাদেশি কৃষককে গুলি করে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পুলিশ জানায়, বুধবার বিকেলে শীতলকুড়ি থানার নগর সিংহমারি ক্যাম্পের বিএসএফের জওয়ানরা টহল দেওয়ার সময় কৃষক হাসিনুর ইসলামকে লক্ষ্য করে প্রথমে গুলি করে, পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে নির্যাতন করে ধরে নিয়ে যায়। ঘটনাটি ঘটে হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি সীমান্তের 884 নম্বর পিলারের কাছে। তবে এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হয়নি বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। জমকালো অনুষ্ঠানে খুলনায় উদযাপিত হয়েছে 21 টেলিভিশনের রজত জয়ন্তী। কেক কাটা, র্যালি সহ আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। প্রতিনিধি আশরাফুল ইসলাম নূরের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 21 টেলিভিশনের রজত জয়ন্তীতে খুলনা প্রেস ক্লাবের ব্যাংকোয়েট হল রূপ নেয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মিলনস্থলে। এ সময় 25 পাউন্ড কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর সূচনা করেন অতিথিরা। পরে নববর্ষের ঐকতান, ফেসিবাদের অবসান স্লোগানে প্রেস ক্লাব থেকে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। র্যালি শেষে ব্যাংকোয়েট হলে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিথিরা। খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বিগত ফ্যাসিস্ট সরকারের সময় ইটিভির উপর নিপীড়নের কথা তুলে ধরেন। ফ্যাসিবাদ কোথায় পৌঁছাতে পারে, বাংলাদেশের একুশে টেলিভিশনের অপরাধ কি ছিল? অপরাধ একটি, তিনি জনাব তারেক রহমান সাহেব লন্ডনে একটি অনুষ্ঠানে তিনি বক্তব্য রেখেছিলেন, সে বক্তব্যটা সরাসরি তারা টেলিকাস্ট করেছিলেন, এটি তাদের অপরাধ ছিল। সেই কারণে এই মিডিয়াটা দখল করে নেওয়া হলো, সালাম সাহেবকে জেলে দেওয়া হলো এবং দীর্ঘ 3 বছর তিনি জেল খাটলেন। এখন ফ্যাসিবাদ মুক্ত হয়ে একুশে টেলিভিশন আবার তার সহাঙ্গীকে ফিরে এসছে, আমরা অভিনন্দন জানাই। আমরা মনে করি গণমানুষের কথা, সাধারণ মানুষের কথা, বিশেষ করে খুলনার বঞ্চনার কথা একুশে টেলিভিশনে আমরা দেখতে চাই, আমরা শুনতে চাই, দেশবাসী দেখতে চাই। এই প্রত্যাশা রেখে শেষ করছি। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিরা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব, কূটনৈতিক সম্পর্কের পালে নতুন হাওয়া। টাইম ম্যাগাজিনের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সংস্কার নিয়ে মুখোমুখি বিএনপি এনসিপি, রোজার আগেই নির্বাচন চায় জামায়াত। রোডম্যাপ নিয়ে সন্তুষ্ট নয় বিএনপি, নির্বাচন বিষয়ে প্রধান উপদেষ্টার কথাই চূড়ান্ত।
কাল দেশ জুড়ে পলিটেকনিক শিক্ষার্থীদের রেল ব্লকেট, দিনভর অবরোধে দুর্ভোগ। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে আর ভিজিট করুন eকুশে-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।